হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। তো গত ক্লাসে আমরা কনিকের অনেকগুলা স্পেশাল ম্যাথ সলভ করে ফেলছি। আজকে আমরা আরো কিছু ম্যাথ সলভ করব। তো তুমি যদি গত ক্লাসটা ঠিকভাবে করে থাকো, আজকের ক্লাসটা তোমার জন্য অনেক ইজি হবে। যাই হোক, চলো আমরা শুরু করি। দেখো, একদম শুরুতে একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে, তাই না? কারণ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সামথিং, তাই না? মানে একটার উপর স্কোয়ার আছে। তো এই যে পরাবৃত্ত, এটার হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্কটা জানতে চাইছে। তা আমরা নর্মালি জানি একটা পরাবৃত্ত যদি ওয়াই স্কোয়ার সমান 4ax হয়, ঠিক আছে, সেটার শেপটা কেমন হয় বলতো? সেটার শেপটা কিন্তু অবশ্যই এরকম হয়, ঠিক আছে। সরি, দেখো শেপটা কিন্তু কাইন্ড অফ এরকম। এই যে এটি হচ্ছে শেপ, ঠিক আছে। তো এই যে পরাবৃত্ত, এটার উপকেন্দ্র কোথায় থাকে? এখানে। তো এই বিন্দুটা কেমন হইতে পারে বলতো? এক্স ইকুয়াল টু a, 0 না? দেখো, সরি, এই যে এখানে উপকেন্দ্রটা থাকতে পারে, সেটার স্থানাঙ্ক অবশ্যই a, 0 হবে, ঠিক আছে। তো এটার সাথে কম্পেয়ার করেই কিন্তু আমরা এই ম্যাথটা করে ফেলতে পারবো। আমরা হচ্ছে ফার্স্টে এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে সাজানোর চেষ্টা করব। তুমি জাস্ট এইদিকে তাকাও, দেখো এখানে দেওয়া আছে ওয়াই স্কোয়ার, আবার দেখো এখানেও কিন্তু ওয়াই আছে, তাই এটা এক পাশে নিয়ে আসো, তাহলে -4y। তো এটাকে যদি সুন্দরভাবে হোল স্কোয়ার আকারে লিখতে হয়, তাহলে কিন্তু তোমাকে লিখতে হবে 4। এটা ইচ্ছা করে দিলাম, এতদিনে তুমি কিন্তু চালাক হয়ে গেছো। ইকুয়াল টু কি হবে বলতো? এখানে এই পাশে থাকবে 4x মাইনাস 16, কিন্তু এখানে এক্সট্রা 4 যোগ করছিলাম, সেটাও যোগ করতে হবে, ঠিক আছে। শেষ। তাহলে তুমি এটাকে কি লিখতে পারবা? এটাকে লিখতে পারবা y মাইনাস 2 হোল স্কোয়ার, ঠিক আছে। ইকুয়াল টু কি হবে বলতো? এখানে দেখো 16 এবং 4, -16 4 যোগ করলে -12 হয়, তাহলে 4x মাইনাস 12। দেখছো, এটাই কিন্তু স্ট্যান্ডার্ড ফরম্যাট। তুমি চাইলে 4 কমন নিতে পারো, এই যে দেখো 4 কমন নিলে কি হবে? x মাইনাস 3। দেখো আমার এখন কি লাগবে? স্থানাঙ্ক, তাই তো। তুমি একটা ব্যাপার খেয়াল করো, y এর স্থানাঙ্কটা কত হবে? 0 না? x এর ভ্যালুটা হবে a, y এর ভ্যালুটা হবে 0। এখন তুমি দেখো y, এখানে y ইকুয়াল টু -2 আকারে আছে। তো y ইকুয়াল টু -2 আকারে যদি থাকে, তাহলে এটা তো শূন্য ধরতে হবে, মানে y মাইনাস 2 সমান 0। তাহলে y এর ভ্যালু কত হবে? 2। তো y এর ভ্যালু 2, আবার দেখো এখানে আছে, এখানে, এখানে, এই তিনটার মধ্যে থেকে অ্যান্সার আসবে। এবার দেখো x এর ভ্যালু কত হবে? a হবে, তাই না? তুমি খেয়াল করো তো, এর ভ্যালু কত? 4ax, মানে এর ভ্যালুটা 4 ইন্টু 1 ইন্টু x, তার মানে এর ভ্যালুটা 1, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি কি লিখবো বলতো? x এর জায়গায় আছে x মাইনাস 3, তাহলে আমাকে লিখতে হবে x মাইনাস 3 ইকুয়াল টু a। এর ভ্যালু কত? 1, ঠিক আছে। এর ভ্যালু হচ্ছে 1, আমি এটা লিখলাম। তাহলে বলতো x এর ভ্যালু কত হবে? 4 হবে। এটা কিন্তু আমি গত ক্লাসেও দেখছিলাম, একদম শুরুর ম্যাথেই কিন্তু এটা ছিল, একদম শুরুর ম্যাথ। তাহলে x এর ভ্যালু হবে 4, y এর ভ্যালু হবে 2, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি এটা নিয়ে কনফিউশন নাই, ঠিক আছে। তো আমরা পরের কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা হচ্ছে খুবই ভয়াবহ একটা কোশ্চেন, মানে অনেক বড় হবে ক্যালকুলেশনটা। তুমি দেখতেই পাচ্ছ, এটা দেখেই মনে হচ্ছে যে অনেক বড় হবে। তো এটা তুমি যদি একটু চালাক হও, তুমি টেকনিক্যালি এটা করতে পারবা। তুমি খেয়াল করো, এই যে পরাবৃত্তটা, খেয়াল করো তো, এটা এক্স স্কোয়ার ইকুয়াল টু সামথিং না? দেখো স্কোয়ারটা আছে এক্স এর উপরে, তার মানে এটা শেপটা যেমনই হোক, এটা কিন্তু এক্স স্কোয়ার সমান 4ay এই টাইপের হবে, তাই না? তুমি যদি সাজাও এই টাইপেরই তো হবে, কারণ এক্স এর উপর স্কোয়ার। তো এই টাইপের পরাবৃত্তের শেপটা কেমন হয়? এরকম না? দেখো তো, আমরা কিন্তু জানি এই টাইপের পরাবৃত্তের শেপটা হয় এরকম। এই যে দেখো, ঠিক আছে, এরকম। দেখো আমি এটা এঁকে ফেলছি। এখন তুমি বলো তো, এই যে পরাবৃত্তের নিয়ামকটা কোথায় থাকে? একটু পিছনে থাকে না? মানে এই দিকে থাকে। তো আমি ধরলাম এটাই হচ্ছে আমার নিয়ামকটা। দেখো আমি ধরলাম এটা নিয়ামক, ঠিক আছে। তো দেখো তো, এটা হচ্ছে কোথায় আছে? ওয়াই এক্সিস বরাবর নিচে, মানে ওয়াই এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা, তাই না? অথবা ওয়াই অক্ষের উপর লম্ব রেখা। তো এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের উপর লম্ব, এরকম রেখার ইকুয়েশন কি হয় বলতো? অবশ্যই তোমার ওয়াই ইকুয়াল টু সামথিং হবে। মানে ধরো ওয়াই ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট হবে, এ বা বি, এরকম সরলরেখায় তুমি পড়ছো। তার মানে একটা ব্যাপার খেয়াল করো,
এই যে তোমার এটা কিন্তু এক্স ইকুয়াল টু সামথিং, খেয়াল করছো? এটা কিন্তু এক্স ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট আসে, তার মানে এটা অ্যান্সার হবে না। তুমি খেয়াল করো, এটা অ্যান্সার হবে না। আবার এটাও দেখো, এটাও এক্স ইকুয়াল টু সামথিং, এটাও হবে না। অ্যান্সার হয় এটা হবে, নাইলে এটা হবে। তো তুমি যদি আর কষ্ট করতে না চাও, এই দুইটার মধ্যে কনফিউশন লাগায় তুমি যে কোনো একটা চোখ বন্ধ করে অ্যান্সার করে ফেলবা, যদি ভাগ্য ভালো হয় মিলবে। এই ম্যাথের অ্যান্সার কিন্তু এটা, এটা আমি জানি, ঠিক আছে? তো এটা করার জন্য হচ্ছে আবার তোমার অনেক বড় ক্যালকুলেশন করতে হবে। যেহেতু এই দুইটা হবে না, তুমি চোখ বন্ধ করে এটা অ্যান্সার করে ফেলবা, তোমার অ্যাটলিস্ট 50% পসিবিলিটি আছে যে এটা হবে। আর পুরোপুরি শিওর হইতে চাইলে অনেক বড় ক্যালকুলেশন করতে হবে। তো সেই ক্যালকুলেশনটা আমি এখানে দেখাবো না, কারণ না, এটা সত্যি অনেক বড়। তুমি যদি ডিটেলস দেখতে চাও তাহলে আমার কনিকের ভিডিও আছে, ওখানে গিয়ে দেখবা কিভাবে স্ট্যান্ডার্ড ফরম্যাটে এটাকে সাজাইতে হয়। অ্যাটলিস্ট অ্যাডমিশনের জন্য এত বড় বোকামি আমি করব না, প্রয়োজনে আমি এটা অ্যান্সার করব না, বুঝছো? কারণ অ্যাডমিশন হচ্ছে সময়টাই অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাকে কিন্তু এই ক্ষেত্রে একটু চালাক হইতে হবে, বুঝছো? এই ম্যাথটা আমার ধারণা ওরা ইচ্ছা করেই দিছে, বুঝছো? মানে তোমাকে একটু আহ, আহ, বোকা বানানোর জন্য এটা দিছে। তুমি যদি এটা স্কিপ করো তাহলে তুমি চালাক, আর যদি এটা করতে পারো মানে এইটুক, তাহলে তুমি আরো অনেক বেশি চালাক। যাই হোক, আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো, এই কোশ্চেনটা অনেক বেশি ভয়ঙ্কর। স্টুডেন্টরা এটা করতে গিয়েও ধরো খুব একটা কঠিন অবস্থায় পড়ে গেছিল। ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা কিন্তু পারে না, না পারার কথা। কারণ দেখো, এটা এমসিকিউ তে দিছে কিন্তু রিটেন টাইপ একটা কোশ্চেন। যে পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক এত, নিয়ামক রেখা এত, সেই পরাবৃত্তের সমীকরণটা জানতে চাইছে। তো তুমি খেয়াল করো, তুমি যদি একটা চিত্র আঁকার ট্রাই করো, এটা কিন্তু কাইন্ড অফ এরকম। তুমি এদিকে দেখো, এই যে এটা হচ্ছে একটা পরাবৃত্ত আমি আঁকলাম। তুমি খেয়াল করো, এখানে তোমাকে কি দিছে বলতো? একদম শুরুতে হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক, মানে তোমার এই ভ্যালুটা দিয়ে দিছে। ইটস ওকে, এটা উপকেন্দ্র, এটা দিয়ে দিছে। তারপর কি দিছে? একটা নিয়ামক রেখা দিয়ে দিছে। তো নিয়ামক রেখা কোথায় থাকে বলতো? নিয়ামক রেখা আমরা সবাই জানি, নিয়ামক রেখাটা একটু পিছনে থাকে। ধরলাম এটাই নিয়ামক রেখা, হ্যাঁ। তো তুমি নর্মালি এটা কিভাবে করবা জানো? তুমি হয়তো করবা যে এটা এস, এখানে একটা বিন্দু নিবা এসপি, তারপর পিএম করবা, তাই না? তুমি হয়তো এইভাবে যদি করো, এসপি সমান পিএম, যেহেতু এটা পরাবৃত্ত, এটা যদি করো তাহলে ম্যাথ হবে। কিন্তু এই ম্যাথটা যদি তুমি এইভাবে করো অনেক বড় হবে, কথা বুঝছো? আমি একটু আর একটু বেশি চালাকি করব। আমি কি করব জানো? আমি এই বিন্দুটা জানি, দেখো তুমি একটু ভালো করে দেখো, মজার বিষয় দেখো, আমি এই বিন্দুটা জানি উপকেন্দ্র, আবার এই রেখাটাও জানি, তাই না? তাহলে এই বিন্দু থেকে এই রেখার দূরত্বটা আমি বের করতে পারবো। তো এই যে নিয়ম, মানে উপকেন্দ্র, সেখান থেকে নিয়ামক রেখার দূরত্ব কি হয় বলতো? 2a হয় না? এটা কিন্তু 2a। এই ডিস্টেন্সটাকে আমি 2a ধরলে আমি এর ভ্যালু পেয়ে যাব। এরপর সেই এর ভ্যালু দিয়ে আমি এগুলা কম্পেয়ার করব, দেখবো কোনটা মিলে। তুমি কি আমার কাহিনীটা বুঝছো? আমি হচ্ছে এই বিন্দু থেকে, এক্স্যাক্টলি এই বিন্দু থেকে আমি নিয়ামক রেখার দূরত্ব বের করব। তো কি করতে হয় দেখো, এই যে 4,0 বিন্দু, সেটা নিয়ামক রেখা, তাকে বিন্দুটা কি করতে হয়? বসায় দিতে হয়। তুমি জানো ডিস্টেন্স এভাবে বের করতে হয়, ডিস্টেন্স ইকুয়াল টু, ফার্স্টে বিন্দু বসাবা, এক্স এর ভ্যালু কত? 4। তাকে এখানে এক্স এর জায়গায় 4 বসাও, তাকে বসাইলাম 4, প্লাস কত আছে? 2, ডিভাইডেড বাই কি হয়? সেই রেখাটার এক্স এর সাথের সহগ আর ওয়াই এর সাথের সহগের রুটের স্কোয়ার হয়, এটা আমরা জানি সূত্রটা। সরল রেখা এটা ছিল, তাকে এক্স এর সাথে আছে 1, তাকে লিখবো 1 স্কোয়ার, আর ওয়াই নাই এজন্য 0 স্কোয়ার। তাকে দেখো তো ওভারঅল কত আসে? উপর হচ্ছে 6, নিচে হচ্ছে 1। আলটিমেটলি ডিস্টেন্স হচ্ছে 6। এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে 2a, কারণ এতটুক হচ্ছে a, এতটুক a, 2a। তার মানে দেখো 2a সমান 6। দেখো আমি পাচ্ছি 2a সমান 6। তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালু অবশ্যই 3। এখন তুমি দেখো তো এর ভ্যালু এখানে কোনটার ভ্যালু 3 বলো তো? দেখো স্ট্যান্ডার্ড ইকুয়েশন 4a, এর ভ্যালু এখানে 1, আবার 4 এর ভ্যালু এখানে সম্ভবত হাফ, 3/2 এরকম কিছু হইতে পারে, বুঝছো? এর ভ্যালু যে এখানে 3 হবে না এটা আমি জানি, কিন্তু এই যে 2 আসবে, এটা দেখো এখানে এর ভ্যালু 3। কারণ কি? কারণ হচ্ছে এটা 12 কে লেখা যায় 4 ইন্টু 3 ইন্টু এক্স মাইনাস 1। দেখো ওয়াই স্কোয়ার সমান 4ax, মানে এর ভ্যালুটা 3। তার মানে এটাই অ্যান্সার হবে, দেখছো?
আমি কিন্তু একটু চালাকি করছি, তোমাকে যদি এই টেকনিক গুলাই অ্যাপ্লাই করতে হবে, নাহলে তুমি কিন্তু পিছিয়ে থাকবা। তো আশা করি এটা তুমি বুঝছো। আমি পরের কোশ্চেনে চলে যাচ্ছি। খেয়াল করো, এখানে একটা ইকুয়েশন দিয়ে দিছে পরাবৃত্তের, সেটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা জানতে চাইছে। তো এটা কিন্তু কোনো টেকনিক নাই, এটা তোমাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতেই হবে। তারপরে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তুমি অলরেডি পেয়ে যাবা। আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য জানি, সেটা ওয়াই স্কোয়ার সমান 4ax যদি হয়, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এও সমান হবে 4a, এটা আমরা জানি তাই না? তো এখন স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতে হবে। তো একটু ট্রাই করে, অত কঠিন হবে না। তুমি এইদিকে দেখো, এখানে এক্স স্কোয়ার মাইনাস 4x আছে, তার সাথে আমি ইচ্ছা করে 4 যোগ করব যেন আমি হোল স্কোয়ার আকারে লিখতে পারি। ওই পাশে কি হবে, -12 প্লাস 40, মানে আমি এই দুইটাকে ওই পাশে পাঠিয়ে দিছি। এখন তুমি দেখো, এখানে আমি এক্সট্রা 4 যোগ করছিলাম, তাহলে আমি এখানে 4 যোগ করতে হবে। ওভারঅল কি হয়েছে দেখো, এটা হচ্ছে x-2 হোল স্কোয়ার ইকুয়াল টু, এইদিকে দেখো এখানে হচ্ছে আচ্ছা, এটা কিন্তু -12y, আমি এখানে ওয়াইটা লিখি নাই, তুমি একটু ঠিক করে নিও, এটা ওয়াই হবে বুঝছো, 12y। তাহলে ওভারঅল এই পাশে হচ্ছে -12y প্লাস 44, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি আমি -12 কমন নিব, হ্যাঁ -12 কমন নিয়ে নেই, -12 কমন নিলে কি হবে জানো, y মাইনাস 44 ডিভাইডেড বাই 12, নাকি এরকম কিছু হবে? হ্যাঁ, এটাই এটাই অ্যান্সার। তো দেখো আমি স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে গেছি। তো দেখো এখানে 4 এর ভ্যালুটা হচ্ছে -12, তাহলে তুমি এটা যদি লম্বের দৈর্ঘ্য নাও, সেটা তো আর নেগেটিভ হবে না, অ্যান্সারটা কিন্তু 12 হবে। মানে আমি তোমাকে বলি, এটাকে তুমি লিখতে পারো -4, এর ভ্যালু হচ্ছে 3, আর y এর ভ্যালু y মাইনাস 44/12। এখন তুমি দেখো এর ভ্যালু হচ্ছে 3, তো 4 ইন্টু 3 মানে কত হবে, 12, এটাই অ্যান্সার। তো আশা করি এটা কিন্তু খুব বেশি সময় লাগবে না, তুমি একটু চালাক হইতে হবে বুঝছো। আচ্ছা, একটা মজার কোশ্চেন, এটা নিয়ে অনেকের কনফিউশন হয়। একটা সরলরেখা দেওয়া থাকে, আর একটা পরাবৃত্ত বা উপবৃত্ত যেই কোনো কিছু বা বৃত্ত যেটাই হোক, অন্য একটা বক্ররেখা দেওয়া থাকে, দিয়ে বলে যে এই সরলরেখাটা এটার স্পর্শক, তাহলে কে এর ভ্যালু কত। এটা নিয়ে তুমি যদি এই ম্যাপটা বুঝতে পারো, যত টাইপের স্পর্শক আছে, হোক সেটা বৃত্ত, হোক পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, তুমি সব কোশ্চেন তুমি সলভ করতে পারো। তুমি যে জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো। তুমি খেয়াল করো, যে কোনো একটা বক্ররেখা যদি হয়, ধরলাম এই ম্যাথের ক্ষেত্রে সেটা পরাবৃত্ত, তাই তো? এই যে আমি ধরলাম, এই যে এই পরাবৃত্তটা, ওকে, এটা আমি ধরলাম। এখন স্পর্শকটা আমি মনে করো, স্পর্শকটা আমি লিখে দেই। এই যে দেখো, সাপোজ স্পর্শক হচ্ছে এইটা, এই জায়গা দিয়ে স্পর্শকটা আছে, এই যে এখান দিয়ে আছে, ঠিক আছে, আমি ধরলাম এখানে আছে। তো আমি একটা স্পর্শক আঁকি, এই যে স্পর্শকটা তুমি খেয়াল করছো, মানে হচ্ছে সে এই জায়গায় স্পর্শ করছে, এই যে এই পয়েন্টে স্পর্শ করছে। তুমি কি ব্যাপারটা বুঝতে পারছো, এই যে এখান দিয়ে স্পর্শ করছে, এটাই হচ্ছে স্পর্শক রেখাটা। তো এখানে একটা মজার বিষয় কি জানো, দেখো এই রেখাটা এই পরাবৃত্তকে এই জায়গায় কিন্তু ছেদ করছে বা স্পর্শ করছে। এখন সে যদি এখান দিয়ে যাইতো, বুঝছো, কোনো কারণে ধরো যদি সরল রেখাটা এখান দিয়ে যাইতো, সাপোজ এই জায়গা দিয়ে যাইতো, ডিফারেন্সটা কি হইতো জানো? ডিফারেন্স হচ্ছে তখনও সে ছেদ করছে, কিন্তু সে ছেদ করতো দুই জায়গায়। মানে নর্মালি ছেদ করতো দুই জায়গায়, কিন্তু এখন যেহেতু সেই স্পর্শক, সে ছেদ করবে এক জায়গায়। মানে এক্স্যাক্টলি ডিফারেন্সটা এখানেই, মানে এই বেসিকটা যদি বুঝতে পারো, তাহলে তোমার ম্যাথ শেষ। মানে এক জায়গায় স্পর্শ করবে, আর আগে হচ্ছে দুই জায়গায় স্পর্শ করছে। তো এখানে হয়তো তুমি দুইটা সমাধান পাবা, তাই না? এখানেও তুমি দুইটাই সমাধান পাবা, কিন্তু সেই দুইটা সমাধান হবে একই রকম। তো তুমি বলো তো, একটা দ্বিঘাতী ইকুয়েশনের
সমাধান একই রকম কখন হয় বলতো? একটা ইকুয়েশন যদি হয় এরকম ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা যদি হয়, এটার দুইটা সমাধান একই রকম কখন হয় বলো? একই রকম কখন হয় মানে সমান কখন হয়? সমান হয় যদি b² মাইনাস 4ac এই ভ্যালুটা যদি শূন্য হয়। তো এই যে বেসিক কথাবার্তা মানে স্পর্শক হওয়ার শর্ত, সবসময় d এর ভ্যালুটা শূন্য হবে, এই জিনিসটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমি যে কোনো ম্যাথ সলভ করতে পারবা স্পর্শকের। দেখো আমি এটা এখন সলভ করব। এই যে রেখাটা এটা স্পর্শ করছে, তাই একটা একটার মধ্যে বসানো যাবে, কারণ দেখো এখানে ছেদ করছে তাই না, এজন্যই বসানো যাবে। তা আমি বসায় দিচ্ছি। বসাইলে y সমান লিখতে হবে kx, তাহলে আমি y এর জায়গায় লিখবো kx, এই যে এখানকার y এর জায়গায় লিখলাম kx ইকুয়াল টু কি হবে x² প্লাস 4, ইকুয়াল টু x² প্লাস 4। এখন এইটাই কিন্তু একটা দ্বিঘাত ইকুয়েশন হয়ে গেছে, দেখছো? এই যে x², তাহলে তুমি দেখো x² মাইনাস kx, মানে এই kx টা এই পাশে নিয়ে আসছি, প্লাস 4 ইকুয়াল টু কি হবে 0। দেখছো একটা দ্বিঘাতী সমীকরণ কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি। এখন এটা স্পর্শক কখন হবে? যদি এটা d এর ভ্যালুটা শূন্য হয়, শেষ। তা আমি d এর ভ্যালু বের করি। দেখো d সমান b² মাইনাস 4ac, এখানে b এর ভ্যালু কত? এখানে b এর ভ্যালু হচ্ছে মাইনাস k, তো সেটার স্কোয়ার করলে কি হবে k² মাইনাস 4, এর ভ্যালু কত 1, এই যে দেখো এখানে এর ভ্যালু 1, x এর সাথে 1 আছে, c এর ভ্যালু কত 4, তাহলে ওভারঅল কত হইল? এবং এটাকে শূন্য ধরবো কারণ মূলদ্বয় সমান হবে, বুঝছো? দুইটাই পরস্পর সমান হয়ে কিন্তু সে একটা সলিউশন দেখাবে, মানে দুইটা একই রকম, তখনই সে স্পর্শক হবে, এই জন্য শূন্য ধরছি। তাহলে দেখো তো ওভারঅল কি হয়েছে, k² সমান হবে 16, কারণ এখানে 4 × 4 মানে হচ্ছে -16, ওই পাশে গিয়ে 16 হয়ে গেছে। তাহলে k এর ভ্যালু কত বলতো? +-4। দেখছো এটা কত সুন্দর একটা ম্যাথ দিছে। তুমি এই বেসিক দিয়ে সব ধরনের ম্যাথ সলভ করতে পারবা স্পর্শকের, বৃত্ততে যাও অন্য চ্যাপ্টারে যাও পারবা। তো এখানে দেখো +4 কিন্তু আছে, তো এটাই অ্যান্সার, দেখছো? তো আমরা আমাদের আজকের দিনের শেষ কোশ্চেনে চলে আসি। শেষ কোশ্চেনটা কিন্তু আবার সহজ, অনেক বেশি পরীক্ষা আসছে কিন্তু সহজ। জাস্ট বলছে পরাবৃত্তের শীর্ষবিন্দু কোনটা। তো যখনই শীর্ষবিন্দু বলে, শীর্ষবিন্দু তো পরাবৃত্তের উপরেই থাকে, তাই না? তো সেই ক্ষেত্রে যেই বিন্দুটা স্যাটিসফাইড করবে সেটাই হবে অ্যান্সার, জাস্ট তুমি বিন্দু বসায় দিবা। তা আমি জানি অ্যান্সার এটা হবে, আমি এটা বসায় দেখি, ঠিক আছে? -2, 2 বসায় দেখো, এক্স এর ভ্যালু -2 বসাও, তাহলে -2² মানে কত 4, প্লাস এখানে দেখো এক্স এর ভ্যালু -2 বসাইতে হবে, ঠিক আছে? তাহলে 4 × -2 কত হবে -8। আবার এখানে y এর ভ্যালু কত 2, তাহলে 2 বসালে 2 × 2, এই যে 2 × 2 মানে কত 4। দেখো তো ওভারঅল কি হয়, 0 হয় না? 0 হয় কিন্তু, এই দেখো 4 এবং 4 কত 8 হইছে, 8 থেকে 8 বিয়োগ হলে কত 0, মানে এটা স্যাটিসফাইড করে, তাই এটাই হচ্ছে অ্যান্সার। এরকম কোশ্চেন অনেক বেশি আসছে, তাই না? তো এটা ছিল আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। নেক্সট ক্লাসে আমরা আরো সুন্দর সুন্দর ম্যাথ সলভ করব। নেক্সট ক্লাসে কনিক শেষ হয়ে যাবে, এরপর আমরা অন্য কোনো চ্যাপ্টার শুরু করব। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।